নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করি, রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করার চেষ্টা করি, তাদের সবার সিলেবাসে এখন ইলেকশন, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই তাদের সিলেবাসেও যে ইলেকশন সেটা কিন্তু এবার স্পষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন শীত ঘুমে থাকার পর ঠিক নির্বাচনে 7-8 মাস আগে থেকে আবার সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ইডি। সর্বশেষ যে ঘটনা সেটা হচ্ছে বেআইনি বালি খাদান, নদীর বুক থেকে বেআইনিভাবে বালি তুলে তা খোলা বাজারে বিক্রি করা, যাতে সরকারের রাজস্ব ক্ষতি হয়। এখানে কোটি কোটি টাকার ব্যবসা আছে। এই টাকা সব জায়গায় যায়, শাসক দলই এর সঙ্গে যুক্ত, এটা নিয়ে তো আর কারোর কোনো মনে সংশয় নেই। তো হঠাৎ করে বেশ কয়েকটি জায়গায় একযোগে 8ই সেপ্টেম্বর ইডি অভিযান চালিয়েছে। মেদিনীপুর, গোপীবল্লভপুর, কলকাতা, নিউ টাউন, বেহালা, কল্যাণী। জনৈক সৌরভ, সে মেদিনীপুরের এক প্রভাবশালী ব্যবসায়ী, আগে ঠিকাদারি করতো, তার বাড়িতে ইডি হানা দেয়। আবার গোপীবল্লভপুরে জাহিরুল বলে একটা লোকের বাড়িতে, সে আগে ভিলেজ পুলিশের কাজ করত, তারপরে সে অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে তেমহলা বাড়ি হাঁকিয়েছে গোপীবল্লভপুরে। আমার প্রশ্ন, এটা শুধু আমার প্রশ্ন নয়, পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন, এইসব চুনোপুটিদের বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, তাদের পশ্চিমবঙ্গের মানুষ আদপেই এই এজেন্সির কাজকর্ম নিয়ে সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত যারা টাকার ভাগটা পেয়েছে সেই তাবর নেতারা, রাঘব বোয়ালরা, তারা ইডির তদন্তের আওতায় আসছে। ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির এইসব লোক দেখানো অভিযান নিয়ে সাধারণ মানুষের মনে কোনো আশাই জাগ্রত হবে না। কারণ মানুষ চায় যে প্রকৃত অপরাধী, যে মেঘের আড়ালে লুকিয়ে থেকে সবকিছু পরিচালনা করে এবং নির্দিষ্ট অঙ্কে টাকার ভাগ তার কাছে পৌঁছে যায়, তার বা তাদের কাছে, তাদের কখন তদন্তের আওতায় আনবে এজেন্সি? কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, এজেন্সি চুপ করে বসে আছে। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে চাঁদুকে ইডি হেফাজতে চেয়েছে। জীবন কৃষ্ণকে সিবিআই এর পরে ইডি গ্রেপ্তার করেছে। এগুলো তো এজেন্ট, সাব এজেন্ট। আসল মাথা কোথায়? এই প্রশ্ন সর্বত্র উঠছে এবং কেন্দ্রীয় এজেন্সির সুনামের প্রশ্ন। তারা যদি নিজেদের সুনাম, পেশাদারিত্ব টিকিয়ে রাখতে চায়, তাহলে তাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে রাঘব বোয়ালদের বিরুদ্ধে। এই শাক দিয়ে মাছ ডাকা, তদন্তের নামে খেলা করা, এরা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আর বরদাস্ত করবে না। সমস্যাটা কোথায়? আপনারা কি সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছেন? ইডি, সিবিআই বা সিআইডি যাই বলুন না কেন, তারা শাসক দলের অঙ্গুলি এলনে চলে। ওই নামেই এগুলো স্বয়ংশাসিত সংস্থা। আসলে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সবুজ সংকেত না পেলে তারা রাঘব বোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। তবে একাধিক সূত্র মারফত যতটুকু জানা গেছে, এখনো কনফার্ম নয় যে রাঘব বোয়ালদেরও এবার জালে গাঁথবে ইডি। কিন্তু সময়টা এখনো আসেনি, তার কারণ এখন শারদোৎসবের আবহ, পুজো এসে গেল। এই সময় এই ধরনের অভিযান করলে সেটা নাকি হঠকারী হবে এবং কেন্দ্রের শাসক দলের যে রাজনৈতিক ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন ঘেঁটে যেতে পারে। তাই তারা সম্ভবত দীপাবলি ভাইফোঁটার পর রাঘব বোয়ালদের দরজায় পৌঁছবে এবং রাঘব বোয়ালদের এবার আর স্পেয়ার করা হবে না, এটাই শোনা যাচ্ছে। দেখুন, এই খবরের তো কনফার্মেশন হয় না, কিন্তু বিভিন্ন তথ্যবিজ্ঞ মহল বলছে যে এবার এসপার নয় ওসপার। কেন্দ্রের শাসক দলের একটা অংশ মনে করে প্রভাবশালীদের
তদন্তের আওতায় আনলে, কঠোর পদক্ষেপ নিলে তার অভিঘাত কেন্দ্রের শাসক দলের পক্ষে নির্বাচনী রাজনীতিতে ভালো নাও হতে পারে, সহানুভূতি করতে পারে। আবার একদল বলছে এই রাঘব বোয়ালদের আইনের আওতায় আনলে ওই অনেক স্ট্রং ম্যান ভয় পেয়ে যাবে, কারণ তাদের মেন্টর তো ওই রাঘব বোয়াল। রাঘব বোয়াল যদি আইনের প্যাঁচে পড়েন, তাহলে ওই স্ট্রং ম্যান যারা ভোটের সময় দাপাদাপি করে, অধিকাংশই দুষ্কৃতী, তারা কিন্তু ভয়ে গর্তে ঢুকে যাবে। এই মতটাই কারেন্সি পেয়েছে এবং এই মতটাই শেষ পর্যন্ত প্রিভেল করবে। সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে যে রাঘব বোয়ালদের এবার ছাড়া হবে না, কিন্তু সময় এবং তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়নি। তাই ইডির এই তৎপরতায় কেউ যদি তাদের সিলেবাসে ইলেকশন এই তত্ত্বটাকে প্রতিষ্ঠা করতে চান এবং জনমানসে সেই ধারণা যদি কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়, তার দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সিকে নিতে হবে এবং কেন্দ্রের শাসক দলকে নিতে হবে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা, 10ই সেপ্টেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সমস্ত রাজ্যের কমিশনের যে সিইও তাদেরকে উপস্থিত থাকতে হবে, অনুপস্থিত থাকা চলবে না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে এবং বিহারে যেভাবে এসআইআর হয়েছে সেই পদ্ধতি বিহারের সিইও ব্যাখ্যা করবেন। ইতিমধ্যে বিএলও, ইআরও, এইআরও তাদের চয়ন করার কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে, তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ওই বললাম যে এখানেও গন্ডগোল। সম্প্রতি মালদা 61 জন বিএলও যাদের ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির বক্তব্য, সংশ্লিষ্ট জেলার প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা শাসক দলের প্রতি ভীষণ রকম পক্ষপাত দুষ্ট এবং একটা অনুকূল পরিবেশ বজায় রাখবার জন্য তারা শাসক দলের অনুগত লোকজনকেই বিএলও হিসাবে নিয়োগ করেছেন। তাদের সংখ্যাটা বোধহয় 61 বা 63। দেখুন, সরকারি কর্মী এবং আধা সরকারি সংস্থায় কাজ করেন এমন কর্মী কিন্তু বিএলও হবেন। নির্বাচন কমিশনের সুস্পষ্ট গাইডলাইন আছে। কোনো চুক্তিভিত্তিক কর্মী এরা কিন্তু বিএলও হতে পারেন না। যদিও মালদা জেলার শাসক স্পষ্ট জানিয়েছেন যে এই অভিযোগ ভিত্তিহীন, কিন্তু নির্বাচন কমিশনের সিইও বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছেন। এই বিএলওদের ভূমিকা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কোন নাম বাদ যাবে, নতুন কোন নাম অন্তর্ভুক্ত হবে, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের নাম বাদ দেওয়া, এই কাজগুলো বিএলওরা করেন এবং তাদের একটা নিরপেক্ষতা থাকা ভীষণ রকম ভাবে জরুরি। তারা যদি কোনো রাজনৈতিক দলের তল্পি বাহক হন, তাহলে এই প্রক্রিয়া কখনোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে পারে না। এসআইআর যে উদ্দেশ্যে করা, সেটা হচ্ছে নির্ভুল ভোটার তালিকা তৈরি। তাহলে নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে বড়সড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই অনুপ্রাণিত বিএলওরা। তারা যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন বা সমর্থক হন না কেন, তারা যদি পক্ষপাত দুষ্ট হন, তাহলে প্রকৃতভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন করতে পারবে না। মালদার এই ঘটনাটা আই ওপেনার। কমিশনকে সতর্ক থাকতে হবে কাদের নাম চূড়ান্ত হচ্ছে বিএলও হিসাবে। পুঙ্খানুপুঙ্খ তথ্য নিতে হবে, তাদের ক্রেডেনশিয়াল চেক করতে হবে। তাহলেই একমাত্র যে উদ্দেশ্যে কমিশন এসআইআর করতে চাইছে সেই উদ্দেশ্যটা সাধিত হবে, নচেত হবে না, এটা পরিষ্কার। তাই মালদার ঘটনা কিন্তু আই ওপেনার। যে কোনো সময়ে পশ্চিমবঙ্গে এসআইআর এর তারিখ জানানো হবে। দীপাবলির পরেই শুরু হবে, কিন্তু বিজ্ঞপ্তি সম্ভবত সেপ্টেম্বর মাসেই
জারি হয়ে যাবে। তাই এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনের সিইও দপ্তর। এই সময় মালদা থেকে যে অভিযোগটা এসছে সেটা ভেরি অ্যালার্মিং। শুধু মালদা থেকে এসছে, অন্যান্য জেলাতেও তো খোঁজ খবর নিতে হবে। এটা সিইওর দায়িত্ব। কাদেরকে বিএলও হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, ইয়ালো হিসাবে যারা দায়িত্ব পান সম্ভবত তাদেরকে মহকুমা শাসক হতে হয়, কিন্তু রাজ্যে ততগুলো মহকুমা নেই, 294টা বিধানসভা কেন্দ্র। তাহলে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের দায়িত্ব দিতে হবে। তারা কারা? তাদের সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে কমিশনকে। না হলে ওই বারুইপুর পূর্ব ময়নায় যে কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ড আবার ঘটতে পারে। তাই আগে থেকে নির্বাচন কমিশনকে কিন্তু যাবতীয় তথ্য জোগাড় করতে হবে বিএলওদের সম্পর্কে, ইআরওদের সম্পর্কে, এই আরওদের সম্পর্কে। শাসক দল তো চেষ্টা করবেই যে ওখানে নিজের লোকজনদের ঢুকিয়ে দিতে, যাতে এসআইআর হলে তাদের ভোট ব্যাংক ধাক্কা না খায়। যতটা সম্ভব এই এসআইআর এর ফলে ভোট ব্যাংককে অক্ষত রাখা যায়। এখন শাসক দলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 70 লক্ষ নাম বাদ যাবে। বিজেপি বলছে 1 কোটির কাছাকাছি। ন্যূনতম 70 লক্ষ, সর্বোচ্চ ধরুন 1 কোটি, এর মধ্যে কিছু একটা হবে। বিহারের থেকে একটা হলেও বেশি নাম বাদ যাবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে। দেখুন, 2025-এর 1 জুন থেকে অগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যে 10,04,000 জন ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছিল। তার মধ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে এই নালিকায় নাম তোলার প্রবণতা বেশি। তা কমিশন 40% নাম প্রাথমিকভাবে খারিজি করে দিয়েছে। বাকি 60% প্রসেসিং হচ্ছে, মানে 6 লক্ষ। প্রসেসিং হচ্ছে মানে এই নয় যে তারা প্রত্যেকেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। সুপ্রিম কোর্ট বলেছে যে 12 নম্বর নথি হিসাবে আধার কার্ডকে নির্বাচন কমিশনকে মান্যতা দিতেই হবে। কমিশন বিজ্ঞপ্তি জারি করবে। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এটা ঠিক, কিন্তু কমিশন যে 11টা নথি চেয়েছে তার মধ্যে পাসপোর্ট আর জন্মের শংসাপত্র ছাড়া আর কোনো নথি কিন্তু নাগরিকত্বের পরিচায়ক নয়। আধার হচ্ছে ওয়েলফেয়ার স্কিমগুলো পাওয়ার একটা মাপকাঠি সরকারের, এবং তিনি যেখানে আছেন সেই অ্যাড্রেস ভেরিফিকেশন। কমিশন, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে ঠিক আছে, আধারকে দ্বাদশ নথি হিসাবে নির্বাচন কমিশন বিবেচনা করবে ঠিকই, কিন্তু যে আধার কার্ড একজন দাখিল করলো প্রমাণ হিসাবে, নথি হিসাবে, সেই আধার কার্ড ঠিক আধার কার্ড নাকি জাল আধার কার্ড, সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে। এবং তারা খতিয়ে দেখবে যে আধার কার্ড দাখিল করা হলোই মানে সব হয়ে গেল তা নয়। যে আধার কার্ডটা দাখিল করা হয়েছে সেটা একটা সঠিক আধার কার্ড নাকি ঘুর পথে বানানো হয়েছে, মানে জাল আধার কার্ড। হ্যাঁ, কমিশন দেখুক, কোনো অসুবিধা নেই। এসআইআর এর কাজ তো একটা প্রকৃত ভোটার তালিকা তৈরি করা। একজন ভারতীয় যিনি ভোটাধিকারের বয়সে পৌঁছেছেন তার নাম যেন ভোটার তালিকায় থাকে, একজন অনুপ্রবেশকারীর নাম যেন তালিকায় না থাকে, মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে, এবং একাধিক জায়গায় নাম তোলা ভোটারের নাম যেন তালিকায় না থাকে। এটা এনশিওর করতে হবে, এটাই কমিশনের কাজ। কিন্তু আমার ধারণা এখানে এসআইআর এর প্রক্রিয়া কমিশন শুরু করবে, কিন্তু কতটা স্মুথলি সেই প্রক্রিয়া কমিশন এগিয়ে নিয়ে যেতে পারবে তা নিয়ে কিন্তু আমার মনে বিস্তর সংশয় আছে। যেখানে রাজ্য সরকার এই প্রক্রিয়াটার সর্বাত্মক বিরোধিতা করছে, শাসক দল বিরোধিতা করছে। একটা এসআইআর এর মতো কর্মসূচি নিতে গেলে সরকারের সাহায্য দরকার, পরিকাঠামো দিয়ে সাহায্য, সব রকম সাহায্য। সেই সাহায্য নির্বাচন কমিশন কি পাবে? আমার মনে প্রশ্ন আছে।
তাই বিজ্ঞপ্তি জারি হলেও কতটা সুষ্ঠুভাবে এসআইআর এর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে সম্পন্ন হবে তা নিয়ে আমার মনে বিস্তর সংশয় আছে। সময় উত্তর দেবে আমার এই সংশয় অমূলক নাকি যে আশঙ্কা আমি করছি সেই আশঙ্কার বাস্তব ভিত্তি আছে।